সবাই একটা নতুন যুগের ভোরের অপেক্ষায় আছে। মাংসের বাজারে ছাগলের মূল্য এখন অনেক চড়া। খামারিরাও চাইছেন এই দাম মানুষের হাতের নাগালে আসুক। সেজন্য প্রয়োজন কিছু উদ্যোগ আর কিছু পদক্ষেপ। অ্যাকচুয়ালি আমরা সবসময় শুধু বলি যে আমাদের দেশে মাংসের দাম অনেক বেশি। এটা সবাই আমরা শুধু দোষ দিই খাবারের ঊর্ধ্বগতি, খাবারের এইটা, খাবারের সেইটা, আমাদের আদার্স খরচ বাড়তেছে। কিন্তু আমরা একটাবার চিন্তা করি না যে আমাদের দেশে আগে মানুষ ছিল 7 কোটি, এখন মানুষ হলো অলমোস্ট 18 থেকে 20 কোটি। তো দেশের আয়তন তো বাড়তেছে না, মাটির তো আয়তন তো বাড়তেছে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো ব্রিড উন্নয়ন করতে হবে। আমরা আপনার আগে যে ছাগল থেকে আমরা ধরেন আমাদের দেশি যে ছাগলগুলো, এগুলো থেকে আমরা হয়তো 15 মাসে বা 18 মাসে একটা খাসি থেকে আমরা সর্বোচ্চ 8 থেকে 10 কেজি মাংস হারভেস্ট করতে পারি। আমরা এই ফিমেলগুলোকে যদি আমরা বোয়ার বা আপনার এই যে বিটেল, হ্যাঁ, এই যে আমি দাঁড়ায় আছি বিটেলের একটা ফিমেলের সাথে, দেখেন একটা ফিমেল কত বড়, তার মানে ওর মেলটারও কত বড়। একটা ফিমেলে যদি এত বড় হয়, একটা ফিমেলের ওয়েটে যদি আপনার 60-65 কেজি হয়, তাহলে একটা মেলের ওয়েট কত হতে পারে। তো এইভাবে করেই যদি আমরা জাত উন্নয়ন করি আমাদের দেশেই, আমাদের বাংলাদেশি ছাগলগুলোর সাথে আমাদের যে ক্রসব্রিডের যে ছোট ছোট ছাগল আছে এগুলোর সাথে যদি আমরা এই ক্রস ব্রিডিং করি, তাহলে ধরেন আমাদের দেশে তখনই মাংসের দাম কমানো সম্ভব হবে। দেশি জাত অবশ্যই সংরক্ষণ করতে হবে, কিন্তু সেটা মানে গভর্নমেন্ট সেটা সংরক্ষণ করবে। কিন্তু ধরেন যে আমরা খামারিরা, আমরা এরা তো হচ্ছে, আপনি একটা ব্ল্যাক বেঙ্গল বলতেছে, একটা ব্ল্যাক বেঙ্গল থেকে আমাদের বাচ্চা হয় 3-4টা করে, কিন্তু বাঁচে কয়টা বাচ্চা? তো এটা যদি এখন আমরা মানে এই উদ্যোগটা যদি এখন গ্রহণ করে গভর্নমেন্ট, তাহলে এটার রেজাল্ট হয়তো এখনই পাবে না, সেটা 8-10 বছর পরে যে পাবে, কারণ এই জাতটা আস্তে আস্তে উন্নয়ন হতে হবে। ফিট অ্যান্ড ফ্রেশ নামে একটি খামারের চিত্র আপনাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে। তারই সিস্টার কনসার্ন ফার্মফিল্ড অ্যাগ্রো। প্লাইস্টোসিন সোপানের দক্ষিণ প্রান্তে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের এই খামারে উন্নত ব্রিডের ছাগলগুলো বেড়ে উঠছে এভাবেই। প্রিয় দর্শক, বাঙালির পাতে মাংস না হলে কিন্তু খাবারটা একেবারেই জমে না। এক একজনের এক এক রকম পছন্দ থাকে, কেউ গরু মাংস পছন্দ করেন, কেউ খাসি মাংস খেতে পছন্দ করেন। সেই হিসেবে কিন্তু আমাদের খামারিরাও মাংস উৎপাদনে অনেকটাই এগিয়ে আসছেন। আজকে আমরা এসেছি ফার্মফিল্ড গোট ফার্মে। এখানে অত্যন্ত আধুনিক উপায়ে বিভিন্ন জাতের ছাগলের ব্রিডিং করানো হয়। আসলে কোন জাতের সাথে কোন জাতের ছাগলের ব্রিডিং করলে বেশি উৎপাদন হয় এবং মাংসের মানটাও আরো বেশি ভালো হয়, সেগুলো সবকিছুই আমরা জানবো। সারাদিন আজকে আমরা এই ফার্মটা ঘুরে দেখব। গ্লোবাল কৃষির আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। ছাগলগুলো যখন একটা পালের ভেতরে একটা আরেকটাকে ধাক্কা দিয়ে এগিয়ে চলে, তখন তাদেরকে অস্ট্রেলিয়ান নৌবহরের মতো মনে হয়। উত্তর আমেরিকা এবং এশিয়ায় এদের উৎপাদন যথেষ্ট পরিমাণে নয়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াই এখন বিশ্বের সবচেয়ে বড় ছাগলের মাংস রপ্তানিকারক। যদিও প্রাণী সম্পদ হিসাবে ছাগলের ক্ষেত্রে বিশ্বের অন্যতম ঘনত্বের দেশ বাংলাদেশ। দেশের বিভিন্ন খামারে বর্তমানে বোয়ার, তোতাপুরি, সানিন, বারবারি, হরিয়ানা, বিটল সহ বিভিন্ন উন্নত জাতের ছাগল পালন শুরু হয়েছে। পাশাপাশি গারল এবং দুম্বা পালনের দিকেও ঝুঁকছেন খামারিরা। তবে বাণিজ্যিকভাবে লাভবান হতে হলে এবং এর পরিধি প্রসারিত করতে চাইলে জাত উন্নয়নের বিকল্প নেই। তো ইনশাল্লাহ আমার কাছে এখন অরিজিনাল সাউথ আফ্রিকান বোয়ার, ইউরোপিয়ান সানিন, ইন্ডিয়ান যমুনাপাড়ি হানসা, ইন্ডিয়ান বিটেল, চাইনিজ বারবারি এবং আমেরিকান বারবারি, এই 2টা ব্রিডই আছে আমার কাছে। এই টোটাল 5-6টা ব্রিড নিয়ে আমি কাজ করতেছি।
আর এর সাথে সাথে আমি দুম্বা আর গারলের একটা সংকরায়ন একটা জাত আমি তৈরি করতে চাচ্ছি। আমার অলরেডি এখন F2 আমার জন্মাইছে দুম্বার গারলের ক্রসের। তো এইভাবে করে অ্যাকচুয়ালি জাত উন্নয়ন করতে হয়, F1 F2 F3 F4, হ্যাঁ হয়তো F6 7-এ যখন যাবে তখন এটা পুরোপুরো 100% ওই ব্রিডটা এসে পড়তেছে। তো এইভাবে করে আমাদের ওয়েদারের সাথে স্যুট করানো বা আমাদের মানে ইয়ে করা, আমি ছাগলও এইভাবেই করতেছি। আমি শুধু বাইরের থেকে এনেছি বা বাইরের থেকে যারা এনেছে তাদের থেকে কালেক্ট করেছি শুধু মেল, আমি কখনো ফিমেল কালেক্ট করিনি। সানিন বাংলাদেশে অনেকেই সানিন এনেছে কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারেনি, মানে এই পর্যন্ত সানিন প্রায় 3-4 জন 100% ব্রিড মেল ফিমেল এনেছে কিন্তু তারা সার্ভাইভ করাতে পারেনি, কারণ তারা 100% নিয়ে কাজ করছে। মানে আপনি সানিনও 100% ফিমেল, মেলও 100% ফিমেল। তো দেখা যায় ওই বাচ্চাগুলো তখন আর মানে জন্মের পরে বাঁচে নাই বা ওই ফিমেলগুলো মারা যায়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ছাগলের মেলের থেকে ফিমেলের ইয়েটা একটু বেশি, মানে ওরা একটু হলেই দুর্বল হয়ে যায় বেশি। তো এর মধ্যে সানিন খুব ভালো, হ্যাঁ আপনার বোয়ার আপনার মাংসের জন্য খুব ভালো। হ্যাঁ, আমার কাছে বোয়ারের কিছু খাসি আছে, হ্যাঁ এখানে একটা খাসি আছে যেটা আমি বলবো যে বাংলাদেশে মানে এর থেকে বড় বোয়ারের কোনো খাসি নাই, 100% ব্লাড লাইন। ছাগলের উন্নত জাতগুলোর এক একটির এক এক রকম বৈশিষ্ট্য আছে যা একজন খামারিকে লাভবান করে তুলতে পারে। সুইস ছাগলের সবচেয়ে বড় জাত হল সানিন। সাদা রঙের সাথে সুন্দর গোলাপি শিং ও ঠোঁটের এই ছাগলগুলোর ওজন হয় প্রায় 85 কেজি পর্যন্ত। স্বাভাবিকভাবেই মাংস উৎপাদনের ক্ষেত্রে এই ছাগল খামারের জন্য লাভজনক। যমুনাপাড়ি হানসা জাতের ছাগলগুলো আকারে অনেক বড় হয়। প্রাপ্তবয়স্ক একটি ছাগলের ওজন হয় 40 থেকে 60 কেজি। তাই এই ছাগলও খামারের জন্য বেশ লাভজনক। ঝুলানো কানের সুঠাম দেহের এই ছাগলগুলো সহজেই ক্রেতাকে আকৃষ্ট করে। বিটল ছাগল খুব জনপ্রিয় এবং এটি এর মাংসের জন্য বিখ্যাত। তারা খুব শক্ত হয় এবং প্রায় সব ধরনের জলবায়ু এবং পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারে। বাণিজ্যিকভাবে পালনের জন্য এই ছাগলটি বেশ লাভজনক। বারবারি জাতের ছাগল মাঝারি আকারের, তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য, অধিক উৎপাদনশীলতা, সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত। মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী, পা দুটো হরিণের মতো। বারবারি ছাগলের অতি দ্রুত বৃদ্ধি ঘটে। 12 মাস থেকে 14 মাসের মধ্যে এই ছাগল 2 বার বাচ্চা প্রসব করে। সারা পৃথিবীতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বোয়ার বা বোর। মাংস উৎপাদনের জন্য এই ছাগলের তুলনা নেই। যে কোনো পরিবেশে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। এদের প্রতিদিন 250 গ্রাম পর্যন্ত ওজন বাড়ে। এই ছাগল 3 মাসে 30 থেকে 36 কেজি পর্যন্ত হয়ে থাকে। খুব বাজে খাবার ব্যবস্থার মধ্যেও 3 মাসে এদের 15 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। তাই খামারের লাভের জন্য এই ছাগল পালন বেশ জনপ্রিয়। ফার্মফিল্ড অ্যাগ্রোতে বিভিন্ন উন্নত জাতের পাঠাগুলো এই খামারের মূল চালিকা শক্তি। বলা হয়ে থাকে পাঠা হচ্ছে একটি ছাগলের খামারের মেরুদণ্ড। একটি ব্রিডিং খামারে উন্নত ও ভালো মানের বাচ্চা পেতে চাইলে ভালো মানের পাঠার কোনো বিকল্প নেই। নিজস্ব পাঠা দিয়ে ব্রিড করালে একদিকে যেমন বায়োসিকিউরিটির বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়, তেমনি যথাযথ ব্লাড লাইনের হিসাব রেখে জাত উন্নয়নের সঠিক ধারায় অগ্রসর হওয়া যায়। আকবর আলম উপল এদিক থেকে বেশ সচেতন। কেমন যাচ্ছে ফার্ম নিয়ে? অ্যাকচুয়ালি এখন তো আমাদের একটু ব্যস্ততা সময় তো থাকবেই। হ্যাঁ, তো প্রতিদিন আল্লাহর রহমতে কিছু না কিছু কোনো ছাগল বা গরু সেল হচ্ছে। এই পাঠাগুলো মনে হয় আপনার ব্রিডিং এরই পাঠা। একদম এটা দিয়ে আমরা যদি শুরু করি, ভীষণ দৃষ্টি আকর্ষণ করছে ওর শুরু থেকে, একদম হরিণের মতো দেখতে। এই পাঠাটা সম্পর্কে একটু জানি। এটা হলো বারবারি। আচ্ছা, তো মেনলি এটা আদি ছিল চায়নাতে, হ্যাঁ, তো তারপর আমেরিকা, তারপর ইন্ডিয়া, পাকিস্তান, সব জায়গায় এখন এটা মানে বিস্তার। আচ্ছা, তো বারবারি মাংসের জন্য অনেক সুস্বাদু একটা ছাগল। মানে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার তো এরকম
প্রায় 7-8টা ব্রিড আপনি ইয়ে করছেন যে কোন ছাগলের মাংস আপনি সবচেয়ে ভালো লাগে, আমি এক কথায় বলবো বারবারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওকে আপনি মানে এই ওর জাতের ছাগলের সাথে ব্রিড করান না অন্য জাতের ছাগলের সাথে? হ্যাঁ, ওর যেহেতু আমি ওকে ইন্ডিয়া থেকে কালেক্ট করেছি, হ্যাঁ, তো আমি যেহেতু ইন্ডিয়া আমার পার্শ্ববর্তী, তো আমি কিছু ফিমেল ছাগল আনতে পারছি ইন্ডিয়া থেকে। আচ্ছা, এই জাতেরই? হ্যাঁ, এই জাতেরই বারবারি। আর বারবারি অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েদার, হ্যাঁ, এই ওয়েদারে বারবারি একদম 100% মানে ওরা আরামে থাকতে পারে। মানে হ্যাঁ, তো আমার কাছে এই যে যেমন এটা আবার আরেকটা ব্লাড লাইনের আমি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আবার আমার তো দুটা বারবারি ছিল। আচ্ছা। হ্যাঁ, ও এক বারবারির আমার যে দুটা বারবারি আমি নিয়ে এসেছিলাম, যে দুইটা ছেলে, ওর একটা মানে একটার বাচ্চা ও, আচ্ছা, আরেকটার বাচ্চা ও। আচ্ছা আচ্ছা। তো যে কারণে ওর বেবিকে ওকে দিয়ে ক্রস করব, ওর বেবিকে ওকে দিয়ে ক্রস করব, তাহলে ব্লাড লাইনটা ভেঙে যাবে, আপনার ইনব্রিডিং হওয়ার পসিবিলিটি থাকবে না, আপনার গ্রোথ ভালো হবে, মর্টালিটি কমবে। আচ্ছা আচ্ছা। এই ওর ব্যাপারে একটু আর এটা হলো যমুনাপাড়ি হানসা, এটা ইন্ডিয়ান একটা ব্রিড। হ্যাঁ, ও ফুল হোয়াইট, আপনার ওর কোথাও কোনো ব্ল্যাক নাই, ওর শিং, ওর খুর সবকিছু মার্বেল, একদম ফুল হোয়াইট। এটা গোলাপি হানসা বলা হয়। তো ও খুব ফেমাস একটা ব্রিড, তো সুন্দর একটা পুরো সাদা। হ্যাঁ, ওর মাথার চুল দিয়ে পশম ঢাকা, যদিও আমি পশম কিছু কেটেছি ওর চোখ দেখানোর জন্য, চোখটাও ঢেকে থাকে, এত সুন্দর লাগে ওকে। ওকে কোন জাতের ছাগলের সাথে ব্রিড করা? ওকে ও আমার হানসা আছে, অরিজিনাল হানসা ফিমেলও আছে, আবার ধরেন আমাদের দেশি কিছু ছাগি আছে না সাদা একটু বড় হাইটের, হ্যাঁ, সুন্দর, যাতে বাচ্চাগুলো ইয়ে হয়, ওই টাইপের ছাগির সাথে ব্রিড করাচ্ছি। কোনো অসুবিধা নেই, সুন্দর একদম পুরো হানসার মতোই বের হয় বাচ্চাগুলো, দেখতে মনে হবে যে হানসাই পুরো। আচ্ছা আচ্ছা, আমরা একটু তাহলে এটা হলো বেশ হৃষ্টপুষ্ট এবং বড় দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার গর্ব, ও আমার খামারের গর্ব। আচ্ছা, হ্যাঁ, যে কেন গর্ব বললাম, অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের মানুষ যদি ফার্মফিল্ডকে চিনে, সেটা একমাত্র ওর জন্যই চিনে। আচ্ছা, কারণ বাংলাদেশে ওয়ান পিস, এটা নেদারল্যান্ড থেকে আনা। আচ্ছা আচ্ছা, পাঠাটাকে আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে ওর প্রায় আমার কাছে এখন 35 থেকে 40টা মতো বাচ্চা আছে। এই ছাগলটাকে যদি আমি এটার মাধ্যমে যদি আমি একটা জাত তৈরি করতে পারি, নতুন আমাদের দেশি ছাগলের সাথে ওর একটা মিশ্রণ করে যদি আমরা একটা জাত তৈরি করতে পারি, এই জাতটাই বাংলাদেশে একটা ভালো একটা ইয়ে তৈরি হবে। ভাই, এবার যদি একটু এই পাঠাটার কথা বলি, এটা কি জাতের পাঠা এবং এটাকে কিভাবে ব্রিডিং করা হচ্ছে? এটা হলো সাউথ আফ্রিকান বোয়ার। হ্যাঁ, ওকে বলা হয় পৃথিবীর মানে দ্রুত বর্ধনশীল ছাগল। আপনাকে আমি একটা সুন্দর একটা জিনিস দেখেন, আমি দর্শকদেরও দেখাই। ছাগলটা একটু দিয়ে ঘুরাও, ক্যামেরা দিকে নাও, হ্যাঁ ঘুরাও। এই যে এখানে আসেন, এই যে দেখেন যে আমার এখানে তিনটা ছাগল আছে। ওর এই জায়গাটা দেখেন, আমার হাত কাভার করতে পারতেছে না, আমার এই জায়গা পুরোটাই কাভার থেকে ওর এখান থেকে ওর যে স্কোরটা, আচ্ছা, এটা কিন্তু অন্য কোনো ছাগলের নেই। আচ্ছা আচ্ছা, এটাই ওর বিশেষত্ব। একটা ছাগলের একটা মানে বেশি ওয়েটটা গেইনই হয় ওর এই জায়গাটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হলো বোয়ারের একটা মানে সবচাইতে প্লাস পয়েন্ট বোয়ারের। তো এই কারণেই ধরেন আপনি একটা বোয়ার, আপনার 18 মাসে একটা বোয়ার যদি আমরা এটাকে মানে মাংসের জন্য হারভেস্ট করতে চাই, 18 মাসে একটা বোয়ারকে আমরা ইজিলি 35 থেকে 40 কেজি করে ফেলতে পারি। যেহেতু আপনি বলছিলেন যে অনেকগুলো ছাগল আছে, অনেক জাতের ছাগল, আমরা একটু সেই ছাগলগুলো দেখতে চাইবো। জি। জানি এখানে আসলে মোট কয় জাতের ছাগল আছে? হ্যাঁ, যেমন এই যে আপনার সামনে যেটা আছে এটা বোয়ার, 100% বোয়ার একটা ফিমেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতেই পাচ্ছি যে মাথাটা বাদামি এবং শরীরটা সাদা। আর এই কালোটা এটা বিটেল, আচ্ছা বিটেল একটা ফিমেল। হ্যাঁ, এটাও বোয়ারের একটা বাচ্চা, মানে আমার নতুন অ্যাডাল্ট হচ্ছে। এই ছাগলটা কি যে আর এগুলো হলো বিটেল, এটা বিটেল, এটা বিটেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা বোয়ারের একটা ক্রস। আর ওই ছাগলগুলো তো বললেন যে আর এগুলো হলো বারবারি। হ্যাঁ হ্যাঁ, ওই যেগুলো আপনার যে ছিটা হরিণের মতো। সবচেয়ে বেশি চাহিদা কোন জাতের ছাগলের? আমি দেখি বাংলাদেশে অ্যাকচুয়ালি বারবারিটা খুব মানে আমার যদি কুরবানির কাস্টমারের চিন্তা করি, হ্যাঁ, তাহলে বারবারিটা খুব তারা প্রেফার করে, পছন্দ করে, সুন্দর প্রিন্ট। কিন্তু উৎপাদনের ক্ষেত্রে বা ফার্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক কোনটা, মানে সবচেয়ে বেশি তাড়াতাড়ি বড় হয় বা বাচ্চা তাড়াতাড়ি দেয়? আমি যদি অ্যাকচুয়ালি ফার্মিং এর চিন্তা করি, তাহলে দেশি যে ক্রস ব্রিডের যে ছাগিগুলো আছে, আমি পিওর ব্ল্যাক বেঙ্গলের কথা বলবো না, ক্রস যে ছাগিগুলো আছে ওই ছাগিগুলোর সাথে যদি আপনার বরের ক্রস করানো হয় বা বারবারি ক্রস করানো হয়, তাহলে আপনার খুব ভালো রেজাল্ট আসবে এগুলো থেকে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি ব্রিডিং করাচ্ছেন, কত বয়সের ছাগল আসলে ব্রিডিং এর জন্য আনা ভালো, বা কি কি দেখে আসলে ব্রিডিং এর জন্য ছাগলটাকে আনতে হবে? অ্যাকচুয়ালি ব্রিডিং এর প্রথম সেটা হলো আপনার যেটা পাঠা হবে, মানে মেল যে ছাগলটা হবে, সেটা 100% ব্লাড লাইনের হতে হবে। অ্যাকচুয়ালি আমরা নরমালি 18 মাস বয়স থেকে আমরা একটা পাঠাকে ব্রিড করানো শুরু করি। একটা পাঠা কিন্তু আপনার 10-11 মাস থেকে সে বীজ দেওয়ার উপযুক্ত হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় তাকে যদি আপনার
ব্রিড করান অ্যাকচুয়ালি তার গ্রোথ তার ইয়েটা একটু ইয়ে হয় না, এই কারণে 1.5 বছর বয়স হওয়ার পর থেকে তখন ব্রিডিং করানো উচিত। আর ফিমেলকে আমরা মিনিমাম 6 মান্থ থেকে ফিমেল ছাগল হিটে আসে, আমরা নরমালি 8 থেকে 9 মান্থে যে আমরা ওদেরকে একটু টাইম, হ্যাঁ 2-3 মাস সময় একটু ইয়ে করে একটু গ্রোথটা হওয়ার পর তারপর আমরা টাইম নিয়ে যদি ওকে ব্রিড করান আপনি রেজাল্টটা ভালো পাবেন। ঠিক আছে ভাই, আমরা তাহলে একটু শেড গুলো দেখি, যেহেতু অনেকগুলো জাতের ছাগল আপনি একসাথে শেডে পাচ্ছেন, বাচ্চাও আছে, আমরা সবগুলো একটু দেখবো। আমরা তাহলে একটু শেড গুলোর দিকে যাই। চলেন শেডে। যে কোনো খামারকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে খামারের পশুগুলোর সুস্থতা নিশ্চিতকরণের যাবতীয় পদক্ষেপগুলো বেশ জরুরি। এর সাথে জড়িয়ে থাকে অনেকগুলো বিষয়। একটি পশুর আবাসস্থল থেকে শুরু করে খাদ্য, জল ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। বাহ, দেখতে পাচ্ছি যে বাচ্চাদের শেডটাও ভীষণ সুন্দর, বাচ্চাগুলো খুব সুন্দর, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে মতিউর, ওর জন্ম হওয়ার পরে একটু নাভিতে কাঁচা থাকে, তো দেখেন এটা অনেক সময় এটা ঠিকমতো ড্রেসিং না করলে অনেক সময় নাভিতে ইনফেকশন হবে। আচ্ছা, কথা শুনে বুঝতে পারছি উনি হ্যাঁ, নিশ্চয়ই ও আমার অ্যাকচুয়ালি খামারে আমার টোটাল আমার গরু ছাগল আমার তিনটা ফার্মেরই ও আপনার আমার খামারের ডাক্তার। তো আমরা একটু ওনার কাছ থেকে শুরুতে জানি, যেহেতু আপনি ওদের সবার চিকিৎসা করছেন, দেখাশোনা করছেন, বাচ্চাদের ক্ষেত্রে কি কি আসলে রোগ শোক সবচেয়ে বেশি হয়? যেমন বাচ্চা ডেলিভারি করানোর সময় যদি একটু দেরি হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার আপনার যে মিউকাস যেটা থাকে, বাচ্চা হওয়ার সময় দেরি মিলে নাক দিয়ে মুখ দিয়ে যায় ভেতরে চলে যায়, হ্যাঁ ভিতরে চলে যায়, এইটাকে পরিষ্কার করে রাখতে হবে। আচ্ছা, প্রয়োজন ক্ষেত্রে সেটা আপনার এটা বেশি সিরিয়াস হলে নেবুলাইজ করতে হবে বা এটাকে বের করতে হবে, টিউব ছোট টিউব দিয়ে এটাকে টাইনে টাইনে বের করতে হবে। আচ্ছা, তারপর প্রয়োজন পড়লে আপনার একটু আদার রস দিতে হবে। তাছাড়া আপনার কিছু ভিটামিন, আপনার ইসিলিনিয়াম আছে যেটা জন্মের 3 থেকে 5 দিন আপনার প্রত্যেকটা ছোট ছাগলের বাচ্চাকে আপনার 3 ফোঁটা 4 ফোঁটা করে যদি 5-7 দিন খাওয়ায়, অতি দ্রুত বাচ্চার মধ্যে ইমিউনিটি তৈরি হয়। আর হচ্ছে আপনার জন্মের পরে মা বাচ্চাকে আলাদাভাবে টেক কেয়ার করতে হবে। বাচ্চা জন্মের 1 সপ্তাহের মধ্যে তাকে কৃমি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মায়ের যে দুধ খাওয়ানোর যে একটা বিষয় থাকে, এটা অবশ্যই সকাল বিকাল বা 3 বেলা হোক, এটা নির্দিষ্ট সময়ে ঠিক যে টাইমে প্রতিদিন ফিডিংটা করানো হয় ওই টাইমেই করাতে হবে, নির্দিষ্ট টাইমে খাওয়াতে হবে। ঠিক আছে ভাই, এবার আমরা একটু ভাইয়ার কাছে আসবো, ভাইয়ার কাছ থেকেও জানবো যে আসলে বাচ্চাদের যত্ন আত্তি সবকিছু মিলে আমরা একটু জানবো। আমাদের অ্যাকচুয়ালি ছাগলের ভ্যাকসিন বাংলাদেশে পিপিআর আর গটপক্স, এই দুটো ভ্যাকসিন আমরা ইজিলি আমাদের গভর্নমেন্ট থেকে আমরা পাচ্ছি। কিন্তু বর্তমানে ছাগলের আরেকটা এখন মারাত্মক একটা ভাইরাস আসছে, সিসিপিপি। এটা ওয়ান কাইন্ড অফ মানুষের করোনার মতো, মানে আপনার নিউমোনিয়াটাকে এত পরিমাণে বাড়ায় দেয় যে পুরো লাংটাকে, পুরো শরীরে ব্লাডটা লাংকে সাটকা যায়, অ্যাজ ইট ইজ মানুষের করোনা যেরকম হয়। তো এটা ইন্ডিয়াতে ভ্যাকসিনটা আছে, ইউরোপে ভ্যাকসিনগুলো আছে, তো বাংলাদেশে ভ্যাকসিনগুলো নাই। যেহেতু এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওখান থেকে আমাদের ছাগল আসে, হ্যাঁ ওদের থেকেই ভাইরাসগুলো আমাদের দেশে আসে। তো এখন যদি আমাদের গভর্নমেন্ট যদি এটার উপরে একটা ভালো পরিমাণে মানে ইনসেন্টিভ না নেয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ছাগল ফার্মারদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো মতিউরের সাথে তো আপনি মোটামুটি কথা বলা যদি শেষ হয়ে থাকে, তো মতিউর হ্যাঁ তুমি ভাই অন্য কাজগুলো একটু দেখো, হ্যাঁ আমি ওনাদের সাথে একটু কথা বলতেছি। ভাই এই বাচ্চাটাকে যদি একটু নিতে চাই, হ্যাঁ অবশ্যই, আমি দূর থেকে দেখছিলাম, বাচ্চাটা খুব সুন্দর দেখতে, একদম হরিণের মতো। এটা হলো বারবারি। একটু জানি যে আসলে বড় ছাগল এবং এই বাচ্চাদের ছাগলের শেডের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, বাচ্চাদের প্রতি একটু আলাদা টেক কেয়ার করতে হয় এই কারণেই, কারণ ওরা তো খাবারটা বড়দের মতো দিলাম আর সাথে সাথে খেয়ে নেয় না, আর ওদেরকে খাবারটা শিখাইতে হয় আমাদের যে তোমার এই দানাদারটা খেতে হবে। প্রথম বাচ্চা যেদিন জন্মায় বা 1 দিন 2 দিন পর থেকে তোর দানাদার খায় না, শুধু মার দুধই খায়। তো ওদেরকে আমাদের হ্যাবিচুয়েট করতে হয়। তো হ্যাবিচুয়েট করার জন্য এই যে আমার যে কেসগুলো আছে, হ্যাঁ এই কেসগুলোর মধ্যে ধরেন আমি 5টা 7টা ছাগল দিয়ে অল্প একটু বোলের মধ্যে শুকনো একটু দানাদার দিয়ে রাখি, তখন ওরা ঘুরে, হ্যাঁ অভ্যাসটা করানো। তখন কি হয়, এই 7-8 দিনে কেজে রাখার পর ওরা ওখান থেকে খাওয়া শুরু করে, যখন মোটামুটি খাওয়া শুরু করে তখন আর আমি কেজে রাখি না, তখন বাইরে খাবার দেওয়া শুরু। তারপর শীতের সময় আমার ওয়ার্ম বাচ্চাদের একটু গরম ইয়ে করার জন্য আমি উপর থেকে লাইট দিয়ে ওদেরকে ওয়ার্ম করে রাখি, যাতে ঠান্ডাটা ওদের না লাগে। বাচ্চাদের শেডের ব্যাপারে তো অনেক কিছু জানলাম এবং রোগ শোক থেকে শুরু করে ভ্যাকসিন সম্পর্কে জানলাম। এবার আমরা একটু আপনার অন্য শেডগুলো ঘুরে দেখতে চাই, যেহেতু অনেকগুলো ছাগল আপনাদের এখানে, আমরা একটু সেদিকে এগোই। এই শেডে আমার সব কুরবানির খাসি, যেগুলো আমাদের খামারে জন্ম হওয়া সবই বাচ্চা।
যেহেতু সামনে কুরবানি ঈদ, তো আমাদের এখানে বেশ কিছু কথা আছে। মানে সবচেয়ে মজার কথা যেটা সেটা হলো আমার এখানে সব কিন্তু সোল্ড, এগুলো সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, প্রথমে এই যে এই খাসিটার কথা বলতেছি, এটা বাংলাদেশে মানে একটা 80 কেজি লাইভ ওয়েট, 75 থেকে 80 কেজি লাইভ ওয়েট। হ্যাঁ, এই ওয়েটের বোয়ার খাসি বাংলাদেশে সেকেন্ডটি নাই, একটা পিওর ব্লাড লাইন, 100% ব্লাড লাইন, ওর মধ্যে কোনো ইয়ে নেই, কারণ ওর মাও 100% বোয়ার, ওর বাবাও 100% বোয়ার। আচ্ছা আচ্ছা, এটা হলো সানিন, এটা সানিন F2। হ্যাঁ, এটা F2, যেমন ওর ওয়েট কিন্তু এখন 60 কেজি মতো প্রায়। হ্যাঁ, একে আমি বিক্রি করেছি আপনার ধরেন 1 লাখ টাকায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে যেগুলো ছোট এগুলো কোনটা 60, কোনটা 65, কোনটা 50, হ্যাঁ এরকম করে বিক্রি করা হয়েছে। আমরা একটু, আপনি সম্ভবত এখানে কিছু ভেড়া পালেন, জি জি, আমরা একটু ভেড়াগুলোর দিকে যাই এবং দেখি সেগুলোর কি অবস্থা। ভেড়া কি আসলে শখেই লালন পালন করা হয় নাকি এটা আসলে ব্যবসায়িক কোনো উদ্দেশ্য আছে? প্রথম থেকে তো প্রথমের দিকে তো অ্যাকচুয়ালি শখেই করেছিলাম, তো পরে যখন চিন্তা করলাম যে না অ্যাকচুয়ালি এটা শখের পাশাপাশি কিছু ভালো বিজনেসের ইয়ে আছে, আর দ্বিতীয়ত ধরেন একটা গবেষণামূলক একটা ইয়ে, কারণ আমার কাছে মানে ব্রিডিং করতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন এই যে দেখেন এটা হলো দুম্বা। হ্যাঁ, আচ্ছা, এটা হলো দুম্বা, এরই বাচ্চা কিন্তু সব ওরা। যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, তো ছাগল যেরকম বিক্রি হচ্ছে ওদের বাজার দরের অবস্থা কি এবং চাহিদা কি রকম? না, ওদের মাশাআল্লাহ খুব চাহিদা, মানে আমাকে অনেক কাস্টমার আরো নিতে চাচ্ছে কিন্তু আমি দিতে পারছেন না, কারণ এখনো অত ভাবে হয়নি। আমরা একটুখানি দামটা জানি যে কি রকম দাম। অ্যাকচুয়ালি আমি এগুলো বিক্রি করেছি সব 850 টাকা লাইভ ওয়েট। আপনি তো একজন খামারি এবং যেহেতু ছাগলও পালছেন, এটা পালছেন, কোনটার মাংস বেশি সুস্বাদু? দুম্বার মাংসে আপনি চর্বির পরিমাণটা বেশি, গাড়লের মাংসে চর্বির পরিমাণটা কম। আপনি যখন এটা ক্রস করবেন মাংসের একটা মার্বেল টেক্সচার আসে চর্বি, যেটা খুব সুস্বাদু হয়। এটাই প্লাস পয়েন্ট এই ব্রিডটাকে ডেভেলপ। আমি ধরেন আমার প্ল্যানিং হলো আস্তে আস্তে আমার এই ব্রিডটাকে একটা ডেভেলপ করব, মানে এই জাত দিয়ে আমি বাচ্চা করব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার ফার্মে ঘুরে সারাদিন ভীষণ ভালো লাগলো এবং তার চেয়ে বড় কথা যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আসলে চেষ্টা করেছি আর কি যতটুকু পরিষ্কার রাখা যায় পাওয়া যায়, আমরা একদমই পাইনি। তো যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, আপনার এই ফার্মের জন্য এবং আপনার ছাগল, আপনার ভেড়া, দুম্বা সবকিছুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। অবশ্যই দর্শক দোয়া করবেন। এবং প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই যে যেহেতু কোরবানি ঈদ চলছে এবং যেহেতু পশুদের নিয়ে খামারিদের যেমন ব্যস্ততা, আমাদেরও কিন্তু তেমন ব্যস্ততা আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে পশুগুলো কিভাবে পালন করতে হয়। কারণ কোরবানি ঈদের একেবারে শেষ পর্যায়ে এসে হম্বিতম্বি করে প্রস্তুতি নিলেই যে আসলে ভালো পশু বাজারে দেওয়া যায় তা না, প্রস্তুতিটা আসলে অনেক আগে থেকেই নিতে হয়। সেই উদ্দেশ্যে আজকে সারাদিন আমরা এই শেডটি, এই ফার্মটি আপনাদের ঘুরে দেখালাম এবং দেখালাম ছাগলের বিভিন্ন দিক, রোগ শোক এবং তাদের ভ্যাকসিন থেকে শুরু করে। আশা করি আজকের পর্বটি আপনারা যারা ছাগল নিয়ে ব্যবসা করতে চাইছেন, ফার্ম করতে চাইছেন, তাদের জন্য অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাদিন প্রিয়ন্তী ছিলাম সাথে এবং অবশ্যই গ্লোবাল কৃষির সাথেই থাকবেন। কৃষি বিষয়ক আপনার যে কোনো সমস্যার সমাধান জানতে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক গ্লোবাল কৃষি, 189/A, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অথবা ইমেল করতে পারেন krishi@globaltvbd.com এই অ্যাড্রেসে।